বাংলাদেশের অর্থনীতি, সাম্প্রতিক পরিবর্তন, চ্যালেঞ্জ এই সব কিছু নিয়েই আজ কথা বলবো। আমাদের হাতে বেশ কিছু সূত্র আছে, যেমন প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর, ন্যাশনাল হেরাল্ড। মূলত আমরা দেখব ডলারের নতুন বিনিময় হার নীতি, মানে এই যে ক্রলিং প্যাগ এলো, তারপর মুদ্রাস্ফীতির কি অবস্থা, ব্যাংকিং খাতে কি চলছে, আর অন্তর্বর্তী সরকারের নীতিগুলো কতটা কি প্রভাব ফেলছে। হ্যাঁ, পরিস্থিতি তো বেশ মানে জটিল বলতেই হবে। একদিকে দেখুন উত্তরাধিকার সূত্রে পাওয়া উঁচু মুদ্রাস্ফীতি, রিজার্ভে চাপ, ব্যাংকিং খাতের পুরনো সমস্যাগুলো, আবার অন্যদিকে আইএমএফের প্রেসক্রিপশন মেনে কিছু সংস্কারের চেষ্টা, নতুন সরকারের কিছু নিজস্ব পদক্ষেপ, সব মিলিয়ে অর্থনীতি একটা যাকে বলে ক্রস রোডে দাঁড়িয়ে। আমরা সূত্রগুলো মিলিয়ে পুরো ছবিটা বোঝার চেষ্টা করব আর কি। তাহলে শুরু করা যাক ডলারের বিনিময় হার দিয়েই। বাংলাদেশ ব্যাংক তো বেশ বড় একটা পরিবর্তন আনলো, তাই না? নির্দিষ্ট হার থেকে সরে এসে ক্রলিং প্যাগ। ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, এটা একটা বড় পদক্ষেপ। সোজা কথায় বললে ডলারের দামটা এখন কিছুটা বাজারের উপর নির্ভর করবে, তবে বাংলাদেশ ব্যাংকের একটা নিয়ন্ত্রণ বা নজরদারি সেটা থাকবে। এটাকে পুরোপুরি ভাসমান বলা যাবে না। আর এর ফলেই তো ডলারের দাম এক লাফে ১১০ থেকে ১১৭ টাকায় চলে গেল। মানে টাকার মান ৭ টাকা কমলো। ঠিক, তাৎক্ষণিক প্রভাব এটাই। এর পেছনের মূল যুক্তিটা হলো, যেমনটা যুগান্তরে ডক্টর মুজিরি বা অন্যরা বলছেন, আগে টাকার মানটা একটু বেশি ধরে রাখা হয়েছিল, মানে ওভারভ্যালুয়েড ছিল আর কি। এতে আমদানিকারকদের সুবিধা হলেও রপ্তানি বা যারা রেমিটেন্স পাঠান তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। হুম। তো এই ক্রলিং পেগটাকে দেখা হচ্ছে যে হঠাৎ করে বড় ধাক্কা না দিয়ে ধীরে ধীরে একটা বাস্তবসম্মত বাজার ভিত্তিক হারের দিকে যাওয়া। এতে হুন্ডির মতো ইনফর্মাল মার্কেটের সাথে ফর্মাল হারের তফাৎটাও হয়তো কমবে। আচ্ছা, মানে বৈধ পথে রেমিটেন্স আসতে সুবিধা হবে। সেটাই আশা করা হচ্ছে। আইএমএফেরও তো এমনই একটা পরামর্শ ছিল, বিনিময় হারকে নমনীয় করার। কিন্তু এই যে টাকার মান কমল, এর একটা চাপ তো বাজারে পড়বেই। মুদ্রাস্ফীতির কি খবর? সেটা তো কমার লক্ষণ দেখছি না, সেই ১০% ওপরেই ঘোরাফেরা করছে। ঠিক, এই জায়গাটাতেই একটা বড় বিতর্ক বা ভিন্নমত তৈরি হয়েছে, বুঝলেন। অন্তর্বর্তী সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপ তো নিয়েছে, যেমন ধরুন সরকারি ঋণের জন্য টাকা ছাপানো বন্ধ করা, নীতি সুধার বাড়ানো। হ্যাঁ, শুনেছি। কিন্তু কিছু বিশ্লেষক, যেমন মাসরুর আরেফিন বা ডক্টর মুজেরি, ন্যাশনাল হেরাল্ড বা প্রথম আলোতে যেমনটা বলছিলেন, তারা প্রশ্ন তুলছেন যে এই সময়ে ভ্যাট বাড়ানো বা এই যে সংকোচনমূলক মুদ্রানীতি, মানে ঋণ নেওয়াটা কঠিন করা, এটা কি মুদ্রাস্ফীতি আরও উস্কে দিচ্ছে? অথবা এটা ভুল সময় নেওয়া হলো কিনা। হ্যাঁ, ডক্টর মুজারি তো সরাসরিই বলছেন ভুল সময়ে ভুল নীতি। আরেফিনের মতো কেউ কেউ আবার বলছেন আমেরিকার মতো কেবল সুদের হার বাড়িয়ে এখানে হয়তো তেমন লাভ হবে না, বরং সঠিক বিনিময় হার নীতি দিয়ে প্রবৃদ্ধি আর আয় বাড়ানোটা বেশি দরকারি। মানে মুদ্রাস্ফীতি মোকাবেলার পথ নিয়ে মতভেদ আছে। অবশ্যই। আবার ডেইলি স্টারে যেমনটা দেখা যাচ্ছে, কেউ কেউ মনে করছেন এই কঠিন পদক্ষেপগুলো দরকার ছিল, দীর্ঘমেয়াদে হয়তো ফল মিলবে। মূল প্রশ্নটা হলো, এই যে নীতিগুলো নেওয়া হচ্ছে এর কষ্টটা কতটা জরুরি, আর শেষ পর্যন্ত মুদ্রাস্ফীতি কমবে কিনা। আরেকটা বিশাল চ্যালেঞ্জ তো রয়েছে ব্যাংকিং খাতে। খেলাপি ঋণের পরিমাণটা তো প্রায় ৫.৫ লক্ষ কোটি টাকা। তার উপর তারল্য সংকট, আস্থান অভাব, অবস্থা তো খুবই নাজুক মনে হচ্ছে। হ্যাঁ, পরিস্থিতি আসলেই খুবই গুরুতর। এই যে এসালাম গ্রুপের বিপুল ঋণের কথা উঠছে, এগুলো তো হিমশৈলের চূড়া মাত্র। তবে কিছু উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। যেমন? যেমন ধরুন ১১টা দুর্বল ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে, বিভিন্ন টাস্ক ফোর্স গড়া হয়েছে ব্যাংকের স্বাস্থ্য পরীক্ষা, ঋণ আদায়, পাচার হওয়া টাকা ফেরানো এইসবের জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে এখন সরাসরি টাকা না দিয়ে অন্য ভালো ব্যাংকের মাধ্যমে তারল্য সহায়তা দেওয়ার একটা ব্যবস্থা করার চেষ্টা হচ্ছে। শেয়ার বাজারে কারসাজির জন্য জরিমানাও করা হয়েছে। বেক্সিমকোর উদাহরণ তো আছেই। কিন্তু এই পদক্ষেপগুলো কি যথেষ্ট? বিশেষজ্ঞরা কি বলছেন? ডেইলি স্টারের রিপোর্টে তো দেখছিলাম বেশ ভিন্ন ভিন্ন মত। হ্যাঁ, সেটাই, মিশ্র প্রতিক্রিয়া। পল যেমন বলছেন এগুলো ইতিবাচক পদক্ষেপ, কিন্তু মুয়াজ্জেম বা রাইহানের মতো অর্থনীতিবিদরা বলছেন আরও দ্রুত, আরও গভীর সংস্কার দরকার। মুয়াজ্জেম তো কিছু ব্যাংক বন্ধ করে দেওয়ার কথাও বলছেন। খেলাপি ঋণ আদায় নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় আছে। আর একটা কথা প্রায় সবাই বলছেন, শুধু বাংলাদেশ ব্যাংকের গভর্নর একা চেষ্টা করলে হবে না,
পুরো রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থার সমর্থনটা জরুরি। আমানতকারীদের আস্থা ফেরানোটাও একটা বড় চ্যালেঞ্জ। এত সব খারাপ খবরের মধ্যে ভালো কিছুও কি ঘটছে? রেমিটেন্স বা রিজার্ভের অবস্থাটা কি? হ্যাঁ, ওই দিকটায় কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। রেমিটেন্স প্রবাহ কিন্তু বেশ খানিকটা বেড়েছে। ফেব্রুয়ারিতে রেকর্ড পরিমাণ ডলার এসছে, গত বছরের চেয়ে প্রায় 25% বেশি। গভর্নর তো 30% বৃদ্ধির কথাও বলছেন। ও তাই নাকি? হ্যাঁ, চলতি অর্থবছরের প্রথম 8 মাসে প্রায় $18.5 বিলিয়ন চলে এসেছে। এর একটা কারণ হয়তো হুন্ডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আবার এই যে নতুন বিনিময় হার নীতি, সেটাও কিছুটা উৎসাহিত করছে বৈধ পথে টাকা পাঠাতে। আর রিজার্ভ? রিজার্ভও মোটামুটি একটা স্থিতিশালী জায়গায় এসেছে বা কিছুটা বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড মানে BPM-6 অনুযায়ী $20 বিলিয়ন ওপরে আছে। মোট রিজার্ভ ধরলে 25 বিলিয়নেরও বেশি। আরও কিছু বিদেশি ঋণ আসারও কথা চলছে। তাহলে এই যে অন্তর্বর্তী সরকার কাজ করছে কয়েক মাস ধরে, তাদের পারফরমেন্স নিয়ে মূল্যায়নটা কীরকম? সূত্রগুলোতে তো দুরকম সুরই দেখছি। ডেইলি স্টার যেমন বলছে কিছু পদক্ষেপ কাজে দিচ্ছে। হ্যাঁ, রেমিটেন্স বৃদ্ধি, রিজার্ভ স্থিতিশীল হওয়া, ব্যাংকিং খাতে কিছু উদ্যোগ, এগুলোকে ইতিবাচক দিক হিসেবে তুলে ধরছে। আবার ন্যাশনাল হেরাল্ডের মতো জায়গায় সমালোচনাও হচ্ছে। বলা হচ্ছে কিছু নীতি ভুল, প্রবৃদ্ধি কম, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না। ঠিক, পরিস্থিতিটা বেশ জটিল এবং এর ফলাফল বুঝতে বা মূল্যায়ন করতে আরও সময় লাগবে। জাহিদ হোসেন যেমনটা বলছিলেন, ডেইলি স্টারে উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যাগুলো তো বিরাট, যাকে বলা যায় অর্থনৈতিক বিশৃঙ্খলা। আর যে কোনো সংস্কারের ফল পেতে তো সময় লাগেই। দেবপ্রিয় ভট্টাচার্যর নেতৃত্বে একটা শ্বেতপত্র তৈরির কথাও শোনা যাচ্ছে পরিস্থিতিটা ঠিকভাবে বোঝার জন্য। তাই এখনই হ্যাঁ বা না বলে দেওয়াটা কঠিন। আমরা শুধু বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য আর বিশ্লেষণগুলো তুলে ধরলাম। তাহলে আজকের আলোচনাটা যদি সংক্ষেপে বই, বিনিময় হারে একটা বড় পরিবর্তন এসেছে ক্রলিং পেগের মাধ্যমে, যদিও এর প্রভাব নিয়ে প্রশ্ন থাকছে। মুদ্রাস্ফীতি একটা বড় মাথা ব্যথা এবং তা নিয়ন্ত্রণের কৌশল নিয়ে বিতর্ক চলছে। ব্যাংকিং খাতে সংস্কার জরুরি, কিছু পদক্ষেপ নেওয়া হলেও গতি বা গভীরতা নিয়ে প্রশ্ন আছে। তবে রেমিটেন্সের বৃদ্ধিটা বেশ আশাব্যঞ্জক। আর অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক কৌশল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদম। আর সবশেষে একটা প্রশ্ন হয়তো থেকেই যায়, এই যে খেলাপি ঋণের মতো গভীর সমস্যা, যার সাথে প্রায় রাজনৈতিক যোগাযোগের কথা শোনা যায়, সেটা কি শুধু টেকনিক্যাল বা কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে সমাধান করা সম্ভব? নাকি এর জন্য দুর্নীতি দমন, জবাবদিহিতা নিশ্চিত করার মতো বিষয়ে একটা বৃহত্তর রাজনৈতিক সদিচ্ছা আর প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার? যেমনটা পল বা রায়হানও বলছিলেন, একা গভর্নরের পক্ষে হয়তো এই বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন। এটা একটা ভাবনার বিষয়।